দীর্ঘদিন ধরে যে ন্যারেটিভ চলে আসছে বা এখানকার বামপন্থীরা যে ন্যারেটিভ দাঁড় করানোর ক্ষেত্রে চেষ্টা করেন যে মৌলবাদী মানে অনেক ক্ষেত্রে বলে যে তারা কট্টর ইসলামিস্ট বা কনজারভেটিভ সোসাইটি। এই প্র্যাকটিসের কারণে যদি তারা মৌলবাদী হয় তাহলে একই প্র্যাকটিসের কারণে আরো অনেক দেশে কিন্তু হিন্দু মৌলবাদী আছে, খ্রিস্টান মৌলবাদী আছে, এরকম মৌলবাদী আছে বলতে হবে। এখন জানি ওই সমস্ত দেশে এই শব্দগুলো ব্যবহার করা হয় কিনা। সো সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো আসলে এই বিদেশিদের চাপিয়ে দেওয়া শব্দ মৌলবাদ, উগ্রবাদ এগুলো ব্যবহার করে তাদেরকে আরো হস্তক্ষেপের সুযোগ দিব কিনা এটি নিয়ে আমাদের ভাবতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, একটি কথা বলেছেন যে মৌলবাদীদের যাতে উত্থান না হয়, এরকম একটি বিষয় উনি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের প্রতিবাদ করেছেন বিভিন্ন ইসলামী সংগঠনগুলো। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। এখানে তারেক রহমান একটা বড় দলের প্রধান এবং বাংলাদেশের কার্যত আমরা যতই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করি বা বলে থাকি না কেন, এই 24-এর গণ-অভ্যুত্থানের পরেও এদেশের অনেক কিছু বিদেশি নির্ভর। বিশেষ করে একটা দেশ বা রাষ্ট্র এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি হলো অর্থনীতি। আমাদের সেই অর্থনীতি অনেকখানি ইউরোপ এবং আমেরিকা নির্ভর। ইউরোপ আমেরিকা তো কখনোই ইসলাম পন্থাকে সমর্থন করে না। সো যখনই তারা দেখে যে এখানে একটা ইসলাম পন্থার উত্থান হচ্ছে, তখন তারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রেইজ করে থাকেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ইসলামিক দলগুলোর রাজনৈতিকভাবে উত্থানের পাশাপাশি কিছু বিতর্কিত ব্যক্তিরাও লাইমলাইটে চলে আসছে বিভিন্ন ব্যানার, বিভিন্ন ফোরাম, ফন্ট থেকে। সেই ক্ষেত্রে এখন বিদেশিরা এটা নিয়ে কনসার্ন জানাচ্ছে তারা যে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়েছে, আপনার স্বীকৃত জঙ্গি উগ্রপন্থী হিসেবে পরিচিত, তারা সভা সমাবেশে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এই কারণে তারেক রহমান হয়তো এই বক্তব্যটা দিয়েছেন যে তারা উগ্রবাদের বা আপনার মৌলবাদের অভয়ারণ্যে দেশকে পরিণত হতে দেবে না। দীর্ঘদিন ধরে যে ন্যারেটিভ চলে আসছে বা এখানকার বামপন্থীরা যে ন্যারেটিভ দাঁড় করানোর ক্ষেত্রে চেষ্টা করেন যে মৌলবাদী মানে অনেক ক্ষেত্রে বলে যে তারা কি বলবেন কট্টর ইসলামিস্ট বা কনজারভেটিভ সোসাইটি। এটা যদি এই প্র্যাকটিসের কারণে যদি তারা মৌলবাদী হয় তাহলে একই প্র্যাকটিসের কারণে আরো অনেক দেশে কিন্তু হিন্দু মৌলবাদী আছে, খ্রিস্টান মৌলবাদী আছে, এরকম মৌলবাদী আছে বলতে হবে। এখন জানি ওই সমস্ত দেশে এই শব্দগুলো ব্যবহার করা হয় কিনা। সো সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো আসলে এই বিদেশিদের চাপিয়ে দেওয়া শব্দ মৌলবাদ, উগ্রবাদ এগুলো ব্যবহার করে তাদেরকে আরো হস্তক্ষেপের সুযোগ দিব কিনা এটি নিয়ে আমাদের ভাবতে হবে। জামায়াত পিয়ারের পক্ষে, আপনারাও পিয়ারের পক্ষে। পিয়ার নির্বাচন না হলে আপনারা কি নির্বাচনে যাবেন কিনা? এখন যেটা আমি বলেছি যে বাংলাদেশের এই সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচন খুবই প্রয়োজন। এখন যারা নির্বাচনের মাঠে প্লেয়ার তারা তো সবাই বলা চলে কিছুটা পূর্ব পরিচিত। তারা বলা চলে কি বলবেন যে একটি লড়াইয়ে সবাই এক পক্ষের লোক। ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন ছিল হাসিনার পতন, সেটি আমরা করিয়েছি এবং যার ফলে আমাদের পারস্পরিক একটা ভালো বোঝাপড়া আছে। তো এখন আমরা যদি কেউ নির্বাচনে যাই কেউ নির্বাচনে না যাই সেটা তো একটা সংকট তৈরি করবে। নির্বাচনে সকলকে যেতে হবে। আর যাওয়ার জন্য যেই কাজগুলো করার সেটা সরকারকে এবং অন্যান্য রাজনৈতিক দলকেও করতে হবে। সরকার যেটা আমরাও মনে করি যে এই আমাদের যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংসদের নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে, উচ্চ কক্ষে 100 প্রতিনিধিত্ব থাকবে, সেটাই রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সেখানে বিভিন্ন দলের প্রতিনিধি থাকবে। এটা খুবই একটি গুড আইডিয়া। দুইটা দেখেন পার্লামেন্টের লেয়ার থাকতেছে, কক্ষ থাকতেছে, নিচে কেউ একচেটিয়া সরকার গঠন করলে আপার হাউস হচ্ছে একটা ভাইব্রেন্ট এবং সবার প্রতিনিধিত্বশীল। শুধু এটা করা গেলে খুব ভালো হয়। যদিও বিএনপি বিষয়ে এখন পর্যন্ত একমত হয়নি, আমার মনে হচ্ছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিএনপি একমত হবে। সেটা যদি হয় তাহলে তো আর নির্বাচনে যেতে কোনো বাধা রইল না। যদিও জামায়াতের এই চরমোনা ইসলামী আন্দোলনের অবস্থান হচ্ছে যে পুরো নির্বাচন পিয়ার, সেক্ষেত্রে আমার মনে হয় আমরা প্রত্যেকেই তো ধরেন দলীয় একটা অবস্থান থাকতে পারে। জাতীয় স্বার্থে তো সবাইকে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে। আমরা পুরো নির্বাচন পিয়ারে চাইলাম, সেটা পুরো নির্বাচন না হলে উচ্চ কক্ষেও যদি পিয়ার হয় আমার ধারণা সেখানে জামাত এবং ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে, অন্যরা যাবে, তাহলে নির্বাচনের বাধা রইল না। আপনারা জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন, বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন। এই মুহূর্তে কোন দলটির আচরণ আপনার কাছে ভালো মনে হচ্ছে?
প্রকৃত অর্থে আমার জায়গা থেকে যদি কোনো দলের আচরণ খারাপ হয় এই মুহূর্তে পাবলিকলি বলাটা ঠিক হবে না, তাহলে সেই দলের সাথে সম্পর্কের অবনতি হবে, সেইটা আমরা চাই না। তবে কোন দলের লোকেরা মানুষের সাথে কি আচরণ করছে, কোন দলের নেতাদের কথাবার্তাতে রাজনৈতিক শিষ্টাচার প্রকাশ পাচ্ছে, সেটি ধরেন আপনি সাংবাদিক হিসেবে আপনি জানেন, বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিতে গিয়ে তার নেচার জানেন। আবার পাবলিক যারা জনগণের কথা শুনে তারা অনেক কিছু বুঝতে পারে, তার চোখের ভাষা, মুখের ভাষা, এক্সপ্রেশন, কথাবার্তা শুনলে বুঝতে পারে। তবে এই অভ্যুত্থানের পরে আমি একটা বিষয় লক্ষ্য করছি এবং সেটি খুব আমার কাছে খারাপ লেগেছে। বিষয়টিতে আমি উদ্বিগ্ন যে আমরা যারা একটা পরিচ্ছন্ন রাজনীতির কথা বলি, পরিবর্তনের কথা বলি, তাদের মধ্যে কোনো দলের কর্মীরা সোশ্যাল মিডিয়াতে তাদের মতের বিরুদ্ধে গেলে মানুষকে এমনভাবে সোশ্যাল হ্যারাসমেন্ট করছে, এটা খুবই অমানবিক এবং এটা হওয়া উচিত না। আপনি একটা দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, আমরা এক দল করতে পেরেছি তো এক কথা না, কিন্তু আমি ভিন্ন দল করলে আমি যদি অন্য দলের পক্ষে কোনো কথা বলি কিংবা কোনো একটা দলকে প্রশংসা করি, তাহলে নিচে এই সম্মুখে দালাল এই সেই বইলা। এমনকি আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে অবদান, আপনারা মূলধারার টেলিভিশন না হলেও আপনারা যেভাবে একটা ভূমিকা পালন করেছেন আমরা জানি। সো আপনাদের প্রতি তো আমাদের সেই কৃতজ্ঞতা বোধ, সেই ধন্যবাদটা জানাতে হয় যে আপনারা এভাবে বিভিন্ন মানুষ চেষ্টা করেছে। কিন্তু এই রকমের ফ্যাসিবাদ বিরোধী উত্তাল সময়ে আমরা আন্দোলন করেছি, আমাদের রাজনৈতিক উত্থান হয়েছে। দুঃখজনক যে আমাদেরকেও মানে সেই তিক্ত ভাষায়, তির্যক ভাষায় সমালোচনা করতে, মন্তব্য করতে একটু কার্পণ্য করছে না। সমালোচনায় আপনি করতেই পারে যে কারো রাজনীতিবিদদের, কিন্তু ভাষা ব্যবহারের ক্ষেত্রে কমেন্টে একটা মাধুর্য থাকা দরকার, একটা শিষ্টাচার থাকা দরকার। যে আমি আপনি তো মানুষ, আমাদের কমেন্টও মানুষ দেখবে। তো আমরা যদি পশুর মতো কমেন্ট করি, অমানুষের মতো কমেন্ট করি, গালিগালাজ করি, এগুলো তো আসলে শিষ্টাচার বহির্ভূত। সো এটা যেই দলেরই নেতাকর্মীরা করছেন, এটা বিরত থাকা দরকার এবং এই বিষয়টা আমার কাছে খুব বাজে লাগছে আসলে। আপনি কি মনে করেন যে এবার বিএনপির বাইরে অন্য কোনো দল বা জোট ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, বিএনপির বাইরে যদি বাকি দলগুলো একটা জোট হতে পারে, তাদের যথেষ্ট ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপি বিশেষ করে কর্মকাণ্ডে কিংবা বিএনপির প্রতি তার মিত্ররাও কিন্তু সকলে সন্তুষ্ট না। এবং নির্বাচনের সময় আসন কিংবা বিএনপি যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, সেই জাতীয় সরকার বিষয়ে মিত্ররা বিএনপির কাছে জানতে চেয়েছে যে বিএনপির জাতীয় সরকারের ফরমেশনটা কেমন হবে, সেই সরকারে কারা কারা ক্যাবিনেটে থাকবে। ধরেন বিএনপি যদি একটা আমি মনে করি একটা ম্যাচুর সিদ্ধান্ত নিতে পারে, তারা এই মুহূর্তে নির্বাচনের আগে একটা ডিক্লেয়ার করতে পারে যে আমাদের এই জাতীয় সরকারের ক্যাবিনেটে অমুক অমুক দলের নেতারা অমুক অমুকে থাকবে। তাহলে কি দেশের মানুষ দেখতে পারলো যে না, বিএনপি একটা তাদের দলকেন্দ্রিক মন্ত্রিসভা করবে না, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকতেছেন, সরকারটা এই প্রক্রিয়া হবে। সেটা একটা ধারণা দিলে বিএনপির প্রতি মানুষের আরও পজিটিভ আগ্রহটা বা পজিটিভিটি বাড়তে পারে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির এক বছরে বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে কিন্তু বিএনপির প্রতি সাধারণ মানুষের কিছু ক্ষোভ আছে। বিএনপির সিনিয়র নেতারা অত্যন্ত ডিসেন্সি, ভদ্রতার সাথে তারা সহনশীল হওয়ার জন্য তাদের নেতাকর্মীদের মোটিভেট করে। দেশে তারা কী কী গুণগত পরিবর্তন করতে চায়, অর্থনীতিতে, পররাষ্ট্রনীতিতে, এগুলো তুলে ধরছে। এগুলো খুব ভালো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। বিপরীত দিকে তৃণমূলের কর্মীদের অসহিষ্ণু আচরণেও কিন্তু অনেকেই ক্ষুব্ধ হচ্ছে। আর বিএনপি ক্ষমতায় না গিয়ে এই রকমের কিছু কর্মকাণ্ড করায় মানুষ কিন্তু অনেকে শঙ্কিত যে ক্ষমতায় না গিয়ে এটা করছে, তাহলে ক্ষমতায় গেলে কি করবে, তাহলে এটা বিএনপির জন্য নেগেটিভ মার্কিং হচ্ছে। বিপরীত দিকে ধরেন আমাদের মতো দল কিংবা আরো এরকম অনেক দল আছে, তাদের নেতাকর্মীদের মধ্যে আবার এইরকমের মনোভাবটা নাই কিংবা থাকলেও কিছুটা কম। সো সেই ক্ষেত্রে বিএনপি যদি সঠিকভাবে যেভাবে যুগপৎ আন্দোলন করেছিল, বাম দলকে নিয়ে, ডান দলকে নিয়ে, সকলকে নিয়ে, এটা তাদের কারিশমা ছিল। সো এই কারিশমা যদি সবাইকে এক জায়গায় রাখতে পারে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, সেটা বিএনপির জন্য সামনে একটা ভালো সময় বয়ে আনবে। আর যদি সেখানে দূরত্ব থাকে, তাহলে বিএনপির বাইরে একটা বিকল্প জোট তৈরি হতে পারে এবং সেই জোট ক্ষমতায় যাওয়ারও সম্ভাবনা তৈরি করতে পারে। কিছুদিন আগে ব্রাকের একটি সংস্থা BIGD তারা একটা গবেষণায় দেখিয়েছে যে 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দেবে। 14% মানুষ এখনো ইনডিসিশনে যে তারা কোন দলকে ভোট দেবে বা কোন দলকে সমর্থন করবে। তাহলে 14 আর 48 62% মানুষ। এই সমস্ত জরিপ পুরোপুরি সত্য হয় না, 50% সত্য হলেও তো হিউজ জনসংখ্যা। সো সেই দিক থেকে আবার ধরেন আমাদের যে দীর্ঘ লড়াই সংগ্রাম আছে,
মানুষের কাছে যে আপোষহীন ভাবমূর্তি আছে, আমরা যদি এখনো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে মানুষের কাছে যেতে পারি, আমরাও এই ভ্যাকুয়ামে আমরাও একটা জনসমর্থন দখল করতে পারি, জনসমর্থন নিতে পারি, অন্যান্য দলও পারে। সেক্ষেত্রে যেটা বলে যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এখনো যেহেতু জাতীয় অনেকে বলছেন যে আপনারা শেষমেশ মানে জামাতের সাথেই যাবেন, আসলে কি এরকম কিনা? না, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে আমরা জামাতের সাথে যাব না, জামাত আমাদের সাথে আসবে না, ইসলামী আন্দোলনের সাথে যাব না, তারা আমাদের সাথে আসবে না, বিএনপির সাথে যাব, এই সমস্ত বিষয় এখনো সিদ্ধান্ত হয় নাই। এখন আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য মূলত আমাদের কার্যক্রম চালাচ্ছি। ইতিমধ্যেই জুলাই 36 স্মরণে 36 জন প্রার্থী দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে আরও 100 প্রার্থী ঘোষিত হবে। পর্যায়ক্রমে 300 আসনে আমরা প্রার্থী দেবো। কারণ মানুষ যে দ্বিদলীয় রাজনীতির বাইরে দীর্ঘদিন ধরে যে একটা নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব চেয়েছে, সেই ভ্যাকুয়ামটা আমরা পূরণ করতে চাই এবং আমরা মানুষের মাঝে নিজেদেরকে বিকল্প হিসেবে উপস্থাপন করতে চাই। আর যদি ওই জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় যদি কোনো সম্ভাবনাময় জোট তৈরি হয় কিংবা যদি পরিস্থিতির কারণে কোনো জোট তৈরি হয়, সেটা মোটামুটি যে কোনো দলের সাথেই হতে পারে। কারণ এখনকার যারা রাজনীতি করছে সবাই তো অভ্যুত্থানের পক্ষের লোক, সবাই কেউ ফ্যাসিস্টের দোষর না, কেউ ফ্যাসিস্ট না। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ছিলেন চেঞ্জ টিভির বিশেষ আয়োজন সোজা সাপটা অনুষ্ঠানে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।